বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 20 আগস্ট। ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন বিএনপির পক্ষ থেকে অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে একজনের নাম চূড়ান্ত করা হয়েছে। যদিও আজ সারাদিন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল দুজন ব্যক্তি মনোনয়নপত্র সংগ্রহ করেছে, রুহুল কবির রিজভী এবং মনি। এই দুইজনের মনোনয়ন সংগ্রহের কথা মোটামুটি সারাদিন ধরে শোনা যাচ্ছিল, কিন্তু তারা কার পক্ষে মনোনয়ন সংগ্রহ করেছেন, নিজের জন্য নাকি অন্য কারোর জন্য, এই বিষয়টি জানা যাচ্ছিল না। অপরদিকে বিরোধী দলীয় নেতার মিন্টু রোডের বাসভবনে আজ সারাদিন বৈঠক শেষে 11 দলীয় জোট তারা এই সিদ্ধান্ত নিয়েছে কর্নেল অবসরপ্রাপ্ত বীর বিক্রম অলি আহমেদকে তারা রাষ্ট্রপতি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করাবেন। এর কিছুক্ষণ পরেই নাটকীয়তা শেষ করে বিএনপির পক্ষ থেকে একজন ব্যক্তির নাম ঘোষণা করা হলো। তিনি হবেন বিএনপির পক্ষ থেকে একমাত্র প্রতিদ্বন্দ্বী, তিনি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাহলে আমরা দুইজনকে পেয়ে গেলাম সারাদিনের জল্পনা কল্পনার শেষে, অলি আহমেদ এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন এখানে কে নির্বাচিত হবে আর কে হবে না এটা বোঝা কথা, জানা কথা। কারণ যেহেতু রাষ্ট্রপতি নির্বাচিত করবে জাতীয় সংসদের যে 300 জন সংসদ সদস্য আছে এরা, তাহলে এখানে বিএনপির আসন 211টি, জামাতের 68টি, বোঝাই যাচ্ছে। এখন এই বোঝা যাওয়ার পরেও জামাত এখানে কর্নেল অলি আহমেদকে কেন রাষ্ট্রপতি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করানোর জন্য সামনে এগিয়ে দিল? এর আগে কি এই নজির আছে? হ্যাঁ, এর আগে আরেকবার এরকম হয়েছিল 1991 সালে। ওই সময় বিএনপি ক্ষমতায়, বিএনপি যখন আব্দুর রহমান বিশ্বাসকে রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন করলো, বিরোধী দল ছিল তখন আওয়ামী লীগ, তাদের পক্ষ থেকে বদরুল হায়দার চৌধুরীকে প্রতিদ্বন্দ্বী করার জন্য দাঁড় করিয়ে দেওয়া হলো। সেখানে 80 ভোটে তিনি হেরেছিলেন। 1991 সালের পরে 2026 সালে এসে আবার সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে। এটি দোষের কিছু না, সংসদীয় গণতন্ত্রে এটি ইতিবাচক। এখন ফখরুল ইসলাম আলমগীর যেহেতু 23তম রাষ্ট্রপতি হতেই যাচ্ছে, ধরিয়ে নেওয়া যায়, তার সম্পর্কে আমরা তিনি হলে কি হবে, না হলে কি হবে, একটা আলোচনা এখানে শুরু হয়েছে, একটা বিতর্ক শুরু হয়েছে যে জামাতের জোট থেকে, অর্থাৎ 11 দলীয় জোটের পক্ষ থেকে কর্নেল অলি আহমেদের মতো একজন বীর মুক্তিযোদ্ধাকে সামনে এগিয়ে দেওয়া হয়েছে। জামাত তো রাজাকারের দল, একজন বীর মুক্তিযোদ্ধাকে সামনে এগিয়ে দেওয়া হলো, আর কর্নেল অলি বলির পাঁঠা হয়ে এইখানে এগিয়ে গেলেন। তিনি তো নিশ্চিত জানেন তিনি ঠকবেন, তিনি রাষ্ট্রপতি হতে পারবেন না, তারপরেও তিনি কেন, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের কথা। এটা যেমন বিএনপির পক্ষ থেকে খুব জোরে সোরে প্রচার চালানো হচ্ছে। এখন কথার পিঠে তো কথা থাকে। মনে হচ্ছে জামাতের এই কৌশলের কাছে সরকার দল কিছুটা ধরা খেয়েছে। কেন ধরা খেয়েছে? কারণ জামাত জানতো যে কর্নেল অলি আহমেদকে জামাত জোট বা 11 দলীয় জোট যদি মনোনয়ন দেয়, চূড়ান্তভাবে মেনে নেয়, তাহলে এখানে দুইটা লাভ। নাম্বার 1, জামাত যে মুক্তিযোদ্ধাদের সবসময় সম্মান করে, তো জামাত আবারও তার প্রমাণ দিল যে কর্নেল অলি আহমেদের মতো একজন ব্যক্তি যিনি নির্বাচিত হতে পারেন নাই, যে কোনোভাবে তিনি হেরে গেছেন, তিনি যেহেতু নির্বাচিত হতে পারেন নাই তাকে সম্মান করতে হবে। এবং জামাত এই নজির তার যে এই যে নারী সংসদ সদস্য, এই ক্ষেত্রেও কিন্তু দেখিয়েছে। মাহমুদা মিতুকে কিন্তু এনেছে, তার প্রতি সম্মান দেখিয়ে তাকে এনেছে, তুলে এনেছে। অর্থাৎ শরিকদের প্রতি জামাতের যে কমিটমেন্ট, এটা কিন্তু জামাত 100-এ 100 পূরণ করার চেষ্টা করছে। তাহলে কর্নেল অলিকেও তিনি আবার এগিয়ে আনলেন যে আপনি এই পদের উপযুক্ত। অর্থাৎ জামাত কর্নেল অলিকে এইটা বুঝালেন যে বীর বিক্রম, আপনি শুধু আমাদের দলের একজন সাধারণ মানুষ নন, একজন সদস্য নন, একজন শরিক দলের একজন অংশীদার নন, আপনাকে আমরা ওই জায়গায় কল্পনা করি। এবং সর্বসম্মতিক্রমে 11 দলীয় জোটের সমস্ত নেতৃবৃন্দ মিলে কিন্তু এই কাজটি করেছে। তাহলে তাকে প্রথমত সম্মান দেয়া যে আমরা আপনাকে ওই জায়গায় রাখি। আর দ্বিতীয় হচ্ছে সরকারের কথায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সরকার যা বলবে ইয়েস নো, চিৎ করলে চিৎ, কাত করলে কাত, না, এরকম না। সরকার যাকে নির্বাচিত করেছে তার বিপরীতে
বিরোধী দলের যে মেরুদণ্ড আছে, তারা যে বিপরীত পথে হাঁটতে পারে, তারা যে বিপরীত চিন্তা করতে পারে, এটি দেখিয়ে দেয়া। যে এই সমস্ত ক্ষেত্রে বিগত দিনে যেভাবে রাষ্ট্র পরিচালিত হয়েছে, সরকারি দল এবং বিরোধী দল যেভাবে পরিচালিত হয়েছে, এরকম না। গতানুগতিকতার বাইরে গিয়ে কিছুটা নতুনত্ব আনা, কিছুটা সংযোজন, কিছুটা বিয়োজন, যেটা রাষ্ট্রের জন্য ভালো, সেগুলো করতে চেয়েছে। যার কারণে তারা সরকারি দলকে একটা বার্তা দিয়েছে যে আপনি প্রতিদ্বন্দ্বিতা করে আসেন, যাতে 23তম রাষ্ট্রপতি এই গল্প করতে না পারে যে আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছি। তাকে প্রতিদ্বন্দ্বিতার ভিতর দিয়ে, ভোটাভুটির মধ্য দিয়ে তাকে যেতে হবে। সুতরাং জামাত মুক্তিযোদ্ধাকে আবার সম্মান করেছে, এটা প্রমাণিত হয়েছে। অপরদিকে ওই যে বললাম, বিরোধী পক্ষে তো কথা থেকে যায়, যখন জামাতকে এইভাবে কটাক্ষ করছে, ট্রল করছে যে তারা এরকম মুক্তিযোদ্ধাকে, আর মুক্তিযোদ্ধা অলি সেও বলির পাঠা। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যাপারে প্রচন্ড বিতর্ক আছে, তার পিতার ব্যাপারে। আপনারা যদি সোশ্যাল মিডিয়া দেখেন তাহলে দেখবেন এই ব্যাপারে ভেসে গেছে একেবারে। আপনার ওই সময়ের অবস্থান আর এই সময়ের অবস্থান ধরে রাখতে পারলেন না। আপনি এই সময়েও এমন একজনকে দিতেন যার ওই ধরনের কোনো বিতর্ক থাকতো না, যিনি এরকম কর্নেল অলির মতো বীর মুক্তিযোদ্ধা আছে। তো মেজর হাফিজউদ্দিন আহমেদ থাকলে এই সমস্যা কি ছিল? তাহলে তো এই বিতর্কটা থাকতো না। মেজর হাফিজউদ্দিন আহমেদ তিনি তো রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, এবং তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। এই লেটারটা চুকে যেত। তাহলে বিএনপি কিন্তু এখানে জামাতের কৌশলের কাছে প্রাথমিকভাবে ধরা খেয়েছে, এবং ওই জোর গলায় তারা এই কথা বলতে পারবে না। যাই হোক, ওটাও আমাদের আলোচনার বিষয় না। আমরা মনে করি বিগত 17 বছর ধরে এই আওয়ামী লীগ বাংলাদেশের মানুষকে এই মুক্তিযুদ্ধের পক্ষে এবং বিপক্ষে এই কথাটি বলে পুরা দেশটাকে বিভাজন করে ভারতের হাতে তুলে দেওয়ার সমস্ত ষড়যন্ত্র করে ফেলেছিল, এবং এই কাজটা নির্বিঘ্ন করতেই তারা এই বিভাজনটা, এই বয়ানটা সামনে এনেছিল। 2024 সালের পরে বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থেই এই মুক্তিযুদ্ধের পক্ষে এবং বিপক্ষে এ নিয়ে আর আলোচনা শুনতে চায় না। কারণ এই মুহূর্তে বাংলাদেশে বাংলাদেশি ছাড়া আর কেউ নাই। এখানে যারা আছে আওয়ামী লীগ বাদে বাকি শতভাগ দেশপ্রেমিক, একেবারে 100 দেশপ্রেমিক, সে যেটা যে যাই বলুক না কেন। এখন আসুন আমরা একটু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যাপারে বলি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হলে যেটা হবে, আপনারা তো জানেন তিনি দক্ষিণ পন্থাকে প্রচন্ড ভয় পান। সম্ভবত ফখরুল ইসলাম আলমগীরের আগে এরকম গোঁড়া বামপন্থী রাষ্ট্রপতি বাংলাদেশে ইতিপূর্বে কেউ হয় নাই। তিনিই প্রথম হতে যাচ্ছেন যিনি চরমভাবে বামপন্থী। বিএনপির রাজনীতি করলেও তিনি মনে প্রাণে বামপন্থী। বামপন্থী মানে তো আওয়ামী লীগ এবং ভারতের সাথে তাদের একটা কানেকশন রয়েই গেছে, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সরাসরি সম্পৃক্ত হচ্ছে প্রথম আলো, ডেইলি স্টার, এরা এই গ্রুপটা। ওইখান থেকেই কিন্তু ফখরুল ইসলাম আলমগীর উঠে আসা। তার উদাহরণ দেই, এই যে মেজর জাহিদকে যে হত্যা করা হয়েছিল, প্রথম আলো যে বয়ান তৈরি করে তাকে জঙ্গি বানিয়ে হত্যা করেছিল। এরপরে যে উত্তরায় র্যাবের একটা আয়নাঘর বন্দিশালা যে শনাক্ত করা হলো, এইখানে প্রথম আলো লিখলো তথাকথিত বন্দিশালা। এরপরে যখন প্রচন্ডভাবে সারা বাংলাদেশে হইচই শুরু হলো, প্রতিবাদ শুরু হলো, তখন তারা ওইটা কেটে দিল। কেটে দেওয়ার পরেই তারা কি করলো, দৌড়ায় গিয়ে তার পরের দিনই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার চেপে ফেললো। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে তাদের কৌশল। তারা জানে যে তাদের কে আছে, তাদের মির্জা ফখরুল আছে। মির্জা ফখরুল থাকলে তাদের আর কোনো সমস্যা নেই। বাংলাদেশকে যদি তারা ভারতের হাতে তুলেও দেয় তাতেও তাদের কোনো সমস্যা নেই। এটা তারা খুব ভালো করে জানে, যার কারণে ওইখানে যে ক্যাপচার করে ফেললো। ভবিষ্যতেও তারা করবে, যেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হচ্ছেন, এটাই স্বাভাবিক, তিনিই হবেন। হলে পরে প্রথম আলো, ডেইলি স্টার এই গং আরো শক্তিশালী হবে, বাংলাদেশের বামপন্থার হাত আরো বেশি শক্তিশালী হবে। তখন তারা এদেশে ওই যে আগে যে জঙ্গিবাদ, যে উগ্রপন্থা, যে দক্ষিণপন্থা, ফখরুল ইসলাম আলমগীর নিজেই তো দক্ষিণপন্থা বলে চরম ভীতু। দক্ষিণপন্থা ভয় মানেই ইসলামফোবিয়া, সে প্রচন্ডভাবে ইসলামফোবি। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে আগামী 23তম রাষ্ট্রপতি যিনি হচ্ছেন, তিনি ডিরেক্ট একজন বামপন্থী, যিনি দক্ষিণপন্থার ব্যাপারে চরমভাবে ভীতু, এবং যিনি বাংলাদেশে প্রথম আলো, ডেইলি স্টার এবং তাদের এই যে কালচারাল যে এস্টাবলিশমেন্ট আছে, এইগুলোর হাত শক্তিশালী হবে। এবং এরা আবার ওই শেখ হাসিনা না থাকার পরেও শেখ হাসিনার আমলে এদেশের ইসলামপন্থী লোকদের উপরে যেভাবে অত্যাচার নির্যাতন করা হয়েছিল, যেভাবে ন্যারেটিভ তৈরি করা হয়েছিল, বয়ান তৈরি করে তাদেরকে কোণঠাসা করা হয়েছিল, আবার এরকমের একটা অবস্থা বাংলাদেশে তৈরি হবে। প্রিয় ভাই ও বোনেরা,
এই পুরো বিষয়টা শোনার পরে আপনাদের কাছে কি মনে হয়েছে জানাবেন মন্তব্যের ঘরে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।